আসসালামু আলাইকুম। নতুন আর একটা লাইভে আপনাদেরকে স্বাগতম। অনেকেই মনে করতে পারেন কি ভাই মুখে একবারে মাফলার টাফলার পেঁচায় নিছেন। এদিকে ভারতের মিডিয়া, বাংলাদেশের মিডিয়ায় কইতেছে চায়না পুরা ভাইরাসে সব ধ্বংস হয়ে যাইতেছে, মানুষ মরিয়া বলে সব লাশের পর লাশ, সিরিয়াল করোনার চাইতেও মারাত্মক। মানে ভারতীয় মিডিয়া, বাংলাদেশের মিডিয়া টিআরপির জন্য যে কোনো দেশের মানুষকে যেমন মারিয়ে ফেলতে পারে, যে কোনো দেশকেও মারিয়ে ফেলতে পারে। আমি কাজবাজ শেষ করে বেরোইলাম একটু বাজারের দিকে। দেখেন ওরা যেমন আড্ডা দিতেছে, স্ট্রিট ফুডের দোকান ভরপুর, মাস্ক মানে হাতে গোনা দুই একজন যারা পরে, আর ওই আমার মতো আপনার মতোই জেনারেল পাবলিক, মাঝে মাঝে পরে মাঝে মাঝে পরে না। আমার এলাকার ভিতরে এই রোডটা হচ্ছে স্ট্রিট ফুডের একটা আখড়া। এখানে মাত্র তো সন্ধ্যা হইলো, সারা রাত্র 2টা-3টা পর্যন্ত চাইনিজরা আড্ডা দেয়, স্ট্রিট ফুডগুলো খায়। বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এখানে অ্যাভেলেবেল আছে। কিন্তু আসলে মানে নিউজগুলো দেখলে অনেক খারাপ লাগে যে এরা মানে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য বা কিছু ভিউ পাওয়ার জন্য এমন এমন আজগুবি নিউজ এরা ছড়ায়, এটা আসলে আমরা যারা ওই লোকেশনগুলোতে থাকি আমরাও মাঝে মাঝে অবাক হয়ে যায় যে আসলে কি নিউজ তারা দিতেছে। ওদিনকে সময় টিভিতে দেখলাম, তারপরে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলে, এমনকি কিছু ইউএসএ মিডিয়াও আছে, মানে বিদেশি মিডিয়াও আছে যারা চায়নার আসলে এইগুলা কইরা চায়নার একটা ভাবমূর্তি নষ্ট করতে চাইতেছে। বিকজ কোভিডের পর চায়নার যে গ্রোয়িং হয়েছে, ইউএসএ মানে আমি এই কথাটা মাঝে মাঝেই বলি বা সবসময় এইটাই বলবো, ইউএসএর কাছে ডলার ছাপানোর মেশিন আছে বা ইউএসএ ডলার ছাপানোর ক্ষমতা আছে দেখা এখন পর্যন্ত ইউএসএ পৃথিবীর নাম্বার 1। কিন্তু যদি বাস্তবতা হিসাব করেন, আমেরিকার থেকে চায়নাতে ইউএসডি বেশি পরিমাণে আছে, বিকজ ওদের ব্যবসা সম্পূর্ণ ইউএসডি নির্ভর, এক্সপোর্ট ওরিয়েন্টেড। ওরা যে পরিমাণ রেমিটেন্স, যে পরিমাণ এক্সপোর্ট, যত আরএমবি থেকে ডলার ওরা করে, তাতে যদি আমেরিকা ডলার না ছাপাইতো এতদিনে আমেরিকার সব ডলার চাইনিজ গুদারে থাকতো। সো এইগুলোর কারণে অর্থনীতির দিক থেকে বলেন, রাজনৈতিক পাওয়ারের দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে চায়না এখন একটা মানে আনবিটেবল কম্পিটিশন হয়ে গেছে ইউএসএর। সো ইউএসএ এই জন্য চায় বিভিন্ন প্রোপাগান্ডা দিয়ে চায়নার একটা মানে চাপে রাখার জন্য। আর তার সাথে তো দালাল, আমাদের ইন্ডিয়ান ভাইরা আছেই, দালাল দেশ, তাদের কাজই হচ্ছে যে যত দালালি করে দেশে উন্নয়ন করা যায়। আমি মাঝে মাঝে মানে চিন্তা করি, ওদের বিভিন্ন জরিপ টরিপ চোখের সামনে পড়ে, তো মানে পুরো ইন্ডিয়া যত বড় একটা দেশ, এই দেশের মানে ওদের অর্থনৈতিক চালিকা শক্তি বলেন বা ডেভেলপ সেক্টর যদি বলেন, 4-5টা সিটির ভিতরে এটা মানে আটকা। মানে সেই হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা একটা সিটি হইতে পারে, আবার মনে করেন ওদিকে বেঙ্গালুরু, ওদিকে হায়দ্রাবাদ, মুম্বাই, এই যে কয়েকটা বড় বড় সিটি যা আছে, এই পুরো সিটির উপরে ওদের ইকোনমিটা। এছাড়া ইন্ডিয়ার এমনও এখনো জনপদ আছে, এলাকা আছে যেটা বাংলাদেশের থেকে আর অনেক গরিব। কিন্তু যাক, এই পলিটিক্যাল বিষয়ে যাইতে চাই না। আমি রিসেন্টলি এইটা নিয়ে একটা ভিডিও করব করে চিন্তা করতেছিলাম যে চায়নাতে ভাইরাস, আবার লকডাউন আসতেছে, কোভিড-19 থেকেও মারাত্মক, এই বিভিন্ন যে ভুল নিউজগুলা বিভিন্ন মিডিয়াতে দেয়, এই মিডিয়াদের আসলে মানে সোর্সটা কোথায়, এই সোর্স যদি জানা যাইতো তাহলে হয়তো তাদের সাথে একটা ডিবেটের আয়োজন করা যেত, বিতর্কের আয়োজন করা যেত, যে তোমার যে সোর্স, আসো আমি তোমার সাথে বিতর্ক করি, তুমি যে ভুল কথা বলতেছো। এটা হচ্ছে একটা মুসলিম মানে চাইনিজ মুসলিম শপ, ওরা এখানে কাবাব করে বিক্রি করে, আর জায়গা মাংসটি ঝুলানো থাকে, মাংস ঝুলানো ওইখানে। তারপরে আবার আপনার নান রুটির মধ্যে একটা রুটি আছে, ওইটা ওরা এই করে ফ্রাই করে সেল করে। দেখেন মানে কি একটা অবস্থা, কোথাও
মানে এরকম ভাইরাসের কোনো ছাপ নাই, এটা নাই। মাস্ক পরে রয়েছে, মাস্ক আর মুখে নাই, নিচে পরে রয়েছে। এটা ভাই এখন বাংলাদেশে এত ধুলাবালি, বাংলাদেশে সবাই অ্যাজ ইউজুয়াল মাস্ক ইউজ করে। চায়নাতে কিন্তু ধুলাবালি নাই বললেই চলে, এত বড় দেশ, এত মানে মানুষ, এত যানবাহন, কিন্তু তারপর ওদের এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্রতিদিন রাস্তায় মানে 2 বেলা করে নিয়ম করে ধোয়। তো এই ধোয়ার পরে আসলে ময়লা ওইভাবে থাকে না। তো তারপরে ওরা মাস্ক ইউজ করে। ঠান্ডার যে পরিমাণ ঠান্ডা, কারণ আমি ঠান্ডার ভিতরে এই যে মাফলার দিয়ে মুখ পেঁচায় রাখি, কারণ ঠান্ডাটার জন্য প্রচণ্ড নাকে এই ঠান্ডাটা লাগে, এবং এটা একটা ঠান্ডা দিতে। এই যে একটা সুপার মার্কেট, সবজি টবজি পাওয়া যায় এখানে, মানে মানুষ বোঝায় যে যার মতো বাজার করতেছে, এই করতেছে। তো এইখানে এগুলো আসলে নিউজের কিছু মানে ভুল ভ্রান্তি আছে, তারা হয়তো কিছু ভুল ইনফরমেশন ছড়ায়। আর এইগুলা আবার আমাদের মিডিয়ার কারণে আমাদের দেশের মানুষের এক্সেস তো খুব কম। আগে হয়তো মানুষ খবরের চ্যানেল মানে 1-2টা চ্যানেল থেকে যে সংবাদ পাইতো এটা, তারপরে আসলো ফেসবুক, ইউটিউব। এখন ফেসবুক, ইউটিউবে কয়েক কোটি হয়ে গেছে ভুয়া চ্যানেল, যাদের কাজই হচ্ছে এই অ্যাট্রাকটিভ নিউজগুলা পাবলিশ করে ভিউ কামাই করা। আর আমাদের যে ট্র্যাডিশনাল টিভি চ্যানেলগুলো আছে তাদের কথা তো বাদই দিলাম, তারা এখন এই ফেসবুক, ইউটিউবারদের জ্বালাতনে না খায়া মরার অবস্থায়। তাই তারাও যা পায় তাই একটা সংবাদ দিয়া ওটারে প্রচারণা করে দেয়। মার্কেটের তো টিকে থাকতে হবে ভাই, সবারই পেটের দায় আছে, সবাই পেটের চিন্তা করে। তো সেই হিসাবে নিউজ যেটাই হোক, নিউজগুলো আসলে অথেন্টিক, বিষয়টা কতটুকু ক্লিয়ার আছে এটা ভেরিফাই করার কোনো সোর্স আসলে এখন দিনকে দিন খুব কঠিন হয়ে যাইতেছে। আমি মাঝে মাঝে আর কি এটা মনে করি যে আমাদের রসুল সাল্লাল্লাহু সাল্লাম যে হাদিসে বইলা গেছে 1450 বছর আগে, এটা এখন মানে প্রতিটা মুহূর্তে মুহূর্তে এটার পরিণত হইতেছে। মানে দাজ্জালের যে লক্ষণগুলা বলে যে সে এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে, মৃত মানুষকে জীবিত, জীবিত মানুষকে মৃত করবে, এগুলার তাত্ত্বিক অর্থ যদি আমরা চিন্তা করি, মানে এখন একটা নিউজ যদি বলে যে এটা মিথ্যা, এটা অনেকেই বিশ্বাস করে ফেলে যে এটা মিথ্যা। যদি কেউ বলে যে এটা সত্য, এটা অনেকেই বিশ্বাস করে যে এটা সত্য। মানে এত পরিমাণে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, নিউজের প্রভাব আমাদের উপরে এখন চলে আসছে, বিকজ আমরা এটার সাথে অতপ্রতভাবে জড়িত। আমাদের অন্য কোনো সোর্স নাই এটারে ভেরিফাই করার জন্য, আমরা তাদের উপরে বিশ্বাস করে ফেলছি। তারা আমাদের বিশ্বাসগুলো নিয়ে যে মানে ব্যবসা করে, এইটা আসলে খুব কষ্টকর। যাক, অনেকদিন পরে ব্যক্তিগত কিছু কথা বললাম লাইভে আসার পর, একটু ব্যস্ততার মধ্যে সময় যাইতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই, কেমন আছেন? দেশে আসেন মেয়েরা হোসেন। হ্যাঁ, দেশে তো আসবো, দেশে আসবো ইনশাল্লাহ, দোয়া করো, খুবই দ্রুত দেশে আসবো, দেখা হবে ইনশাল্লাহ। তো এটাই। আর যারা লাইভটা দেখেন বা আমার চ্যানেলটা, মাঝে মাঝে আমি বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও করি, এবং প্রফেশনালি অনেক দিন যাবৎ ভিডিওর সাথে যতটুকু জড়িত আসি বা যাই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, সবসময় অথেন্টিক এবং ফুল একটি কারেক্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আমার ফেসবুক পার্সোনাল পেজ, তারপরে ফেসবুক পার্সোনাল আইডি, আমার ইউটিউব চ্যানেল, সবগুলোতেই এই ধরনের ভিডিও, আমি ইনফরমেটিভ ভিডিওগুলোই আপলোড করার চেষ্টা করি, এবং সবগুলা একটা প্রফেশনাল আকারেই কিছুদিনের মধ্যে আরও অ্যাক্টিভলি কাজ করব ইনশাল্লাহ। রেগুলার আপনাদের মাঝে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। সো ঠিক আছে, আজকে লাইভটা এই পর্যন্তই থাক। তনয় ভুইয়া, কী অবস্থা তনয়, কেমন আছো? বহুত দিন পর তোমাকে অনলাইনে পাইলাম, আমি আসলেই সারপ্রাইজড। কি অপি, তনয়রে কি ডাইকে নিয়ে আসলা নাকি? ঠিক আছে, তো যারা লাইভটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।